This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে আদালতে ইমেলে বোমাতঙ্ক বোমা রাখার কথা জানিয়ে জেলা জজের কাছে ইমেল এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর খবর। কোর্ট চত্বরে থাকা সবাইকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ডগ স্কোয়াড অব্দি সেখানে পৌঁছে গিয়েছে। সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আসানসোল আদালতে ইমেলে বোমাতঙ্ক বোমা রাখার কথা জানিয়ে জেলা জজের কাছে ইমেল। এক্সক্লুসিভ রিপোর্ট টিভি9 বাংলা, এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা। ডগ স্কোয়াড গিয়ে এই মুহূর্তে সেখানে পৌঁছেছে, সেই ছবি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন। কোর্ট চত্বরে থাকা সবাইকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। স্নিফার ডগ এনে আদালত চত্বরে তল্লাশি চলছে পুলিশের তরফ থেকে। সেই ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। সেই ছবি টিভি9 বাংলায় দেখছেন আপনারা। আসানসোল আদালতে ইমেলে বোমাতঙ্ক। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রশেখর, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, আসানসোল আদালত চলছিল আজ সকাল থেকেই। ঠিক 11:30 থেকে 12:15 নাগাদ একটি ইমেল আসে। হতে পারে এটি ভুয়ো, এবং জেলা জজ যিনি রয়েছেন দেবপ্রসাদ নাথ, তার কাছে এই মেলটি আসে এবং সেখানে বলা হয় কোনো একটি অর্গানাইজেশন থেকে এই মেলটি করা হয় বা দাবি করা হয় যে কোনো একটি অর্গানাইজেশন এখানে কোথাও বোম প্ল্যান করেছে বা বোম প্ল্যান করা হবে, 1টা থেকে 1:30টার মধ্যে বোম প্ল্যান করা হবে, এরকম একটা তথ্য আসে। এবং মুহূর্তের মধ্যে সে খবর পাঠানো হয় পুলিশকে, এবং যারা আইনজীবী রয়েছেন তারা কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে আসেন। জজ যারা রয়েছেন, বিচারক যারা রয়েছেন, তারা বেরিয়ে আসেন। এলাকা খালি করে দেওয়া হয় এবং ডিসিপি বোম স্কোয়াড তাদের সেই টিম নেমে পড়ে। ইতিমধ্যে ডগ স্কোয়াড, পেপার ডগ যত রকম আছে তার তল্লাশি শুরু হয়েছে এবং আদালত চত্বর খালি করে দেওয়া হয়েছে। যদিও দাবি করা হচ্ছে এটি ভুয়ো হতে পারে, কিন্তু সেফটির জন্য আপাতত এখন আদালত চত্বর খালি হচ্ছে। অবশ্যই আমরা ছবি দেখছি, সেটা নজর রাখো চন্দ্রশেখর। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। নজর রাখবো সেদিকে। কোন রাজনৈতিক দল দাবি করতে পারেন না অনন্তকাল তারা ক্ষমতা ধরে রাখতে পারবেন। অনিলবাবু বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। আগামী 100 বছরের মধ্যে এখানে সরকারের পরিবর্তন হবে না, কিন্তু 2011 সালে সরকারের পরিবর্তন হয়ে গিয়েছে। রাজ্যের চিফ সেক্রেটারি তিনি বিভিন্ন জায়গায় মনোবল বাড়ানোর কাজ করছেন। যে সরকার পরিবর্তন হচ্ছে না, এটা কোনো উচ্চপদস্থ আমলার থেকে কাম্য নয়। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। এবং সেই দায়িত্বটা রাজ্যের মুখ্য সচিবের পদে বসে যে আচরণ তার দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেটা দেশের কেন সমাজের কোন স্তরে কাম্য নয়। তাই আমরা বলছি এই প্রক্রিয়া যত দ্রুত শেষ করা যায়। সময় যাতে ভোট করলে আমরাই আনন্দ পাবো, আমাদের খাটনি কম হবে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু এসআইআর কে শেষ করতে হবে। মাঝপথে এসআইআর বন্ধ হয়ে গেল, আর একটা ওই বলে সে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হবে, এটা আর হবে না। কারণ পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য। এই নির্বাচনের সঙ্গে, এই ভোটার তালিকার সঙ্গে জাতীয় আভ্যন্তরীণ নিরাপত্তার সম্পর্ক আছে। আইএসআইএস এর জঙ্গি এই রাজ্য থেকে ধরা পড়েছে। তামিলনাড়ু থেকে যাদের গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ, সেখানেও পশ্চিমবঙ্গ একটা বড় নাশকতার ছক তৈরি করছিল তারা। আজকে আমরা আমাদের এই নির্দিষ্ট জমিটাকে সন্ত্রাসবাদীদের একটা অপারেশন করবার জন্য বা আতুর ঘর হিসেবে তৈরি করে দিতে পারি না। এটা কোনো রাজ্যবাসী চান না, এবং আমরা চাই এক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন না থাকে। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এই ইলিগাল ইমিগ্রেশনের বিরুদ্ধে, বিনা যুদ্ধে ভারত দখলের বিরুদ্ধে, এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, নাশকতামূলক ছক তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করবার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের
ডেমোগ্রাফি বদলে দেবার বিরুদ্ধে, ল্যান্ড জেহাদের বিরুদ্ধে সমস্ত সুস্থ স্বাভাবিক সচেতন মানুষ আজকে তারা ঐক্যবদ্ধ হবেন। এবং আমাদের দাবি সমস্ত জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের কাছে যে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা আজকে আপনাদের বিভিন্নভাবে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে, আপনারা আপনাদের কাজ করুন। আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না, কোনো বিজেপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। ভোট না দিলেও বিজেপি এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে। আসামে যদি ক্ষমতার পরিবর্তন হয়ে থাকতে পারে এবং তৃতীয়বারের জন্য গতবারের থেকে বেশি ভোটের ব্যবধানে আসামে বিজেপি সরকার আসছে, এ রাজ্যেও সেটা হবে। শুধু একবার আমাদের অনুরোধ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকাবেন। তৃণমূলের যারা নেতা আছেন, যারা বিভিন্ন সময় সংখ্যালঘু মানসিকতাকে ইন্ডালজ করতে থাকেন এবং তাদের উস্কোতে দিতে থাকেন, আজকে তাদের থেকে দূরে থাকবেন। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করুন, নিজেদের শিক্ষার কথা চিন্তা করুন, সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্বের কথা চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ সন্তান সন্ততিদের ভবিষ্যতের কথা ভেবে ভিন রাজ্যে সংখ্যালঘুরা কি অবস্থায় আছেন আর পশ্চিমবঙ্গে কি অবস্থায় আছেন সেটা চিন্তা করুন। আর বিশেষ করে এই তুলনাটা যখন করবেন, গুজরাটকে মাথায় রাখবেন। গুজরাটের মুসলমানরা কি অবস্থায় আছে আর বাংলার মুর্শিদাবাদের মুসলমানরা কি অবস্থায় আছে। যারা এই রাজ্যে দাঁড়িয়ে বলছেন বাংলা ভাষা বললেই আক্রমণ করছে, আজকে সেই মুসলমান পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তার পরিবারের ছেলে কেন গুজরাটে চাকরি করছে, কেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আছে, কেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে আছে, আর কত টাকা প্রতি মাসে আপনার সংসার খরচার জন্য বাড়িতে পাঠাচ্ছে। কেন আপনার ছেলে এ রাজ্য ছেড়ে চলে গেছে। এ রাজ্যে তো এত সংখ্যালঘু দরদি সরকার বারবার এসেছে, 34 বছর ছিল, তারপরে 15 বছরে আছে, হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে। তারপরেও কেন এ রাজ্যের মুসলমানরা ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করবেন? কেন এ রাজ্যের মুসলমান ছেলেরা গিয়ে আজকে আরবের বিভিন্ন দেশে কার্যত কৃতদাসে পরিণত হবেন, তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে কিছু মানুষ বন্দি বানিয়ে ফেলবেন আর তারা কান্নাকাটি করবেন হাই কমিশনে গিয়ে?